সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশন নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা কথা বলবো রাজধানীর যারাই চলাফেরা করে নিয়মিত দিনে কিংবা রাতে ভোরে সবার একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ছিনতাইকারী চক্রের অপতৎপরতা। ছিনতাইকারী এতই ভয়াবহ বা নৃশংস হয়ে উঠেছে, তারা চাপাতি সামুরাই দিয়ে আঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে আলোচিত এলাকা মোহাম্মদপুর সহ এর আশপাশে যে থানাগুলো রয়েছে, ধানমন্ডি, আদাবর, এই এলাকাগুলোই সবচেয়ে বেশি আলোচনায় আসে। আমরা ছিনতাইকারী চক্র নিয়ে আজকে কথা বলবো, তাদের ভয়াবহতা নিয়ে কথা বলবো। তার আগে আদাবরে একটি গ্যাং সম্প্রতি আলোচনায় এসেছে, সেই গ্যাং নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। সেই বিল্লাল গ্যাং নিয়ে আমরা একটু প্রতিবেদন দেখে আসি। হাতের ট্যাটুতে এক পাশে মুকুট, অন্য পাশে চাপাতির ছবি। নাম তার ভাইস্তা বিল্লাল। আদাবর এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই করাই তার কাজ, গড়ে তুলেছেন গ্যাংও। 11 এপ্রিল বিকেলে বিল্লালের নেতৃত্বে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে পাঠাও কর্মীর ওপর হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিতে বাধা দেয় ভুক্তভোগী। এ সময় চাপাতি বের করে কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় তারা। বাড়ি দিয়ে হারা ভিতরের দোকানে দুটো ছাড়া আমি লয়ে গেছি। তারপর দোকানের লোকজন ছিল, আশেপাশের লোকজন ছিল, কেউ ধরে না আমার। এই গ্যাংয়ের দাপটে ভীত সন্ত্রস্ত আদাবরের শ্যামলী হাউজিং, নবোদয় হাউজিং, শেখেরটেক সহ এর আশপাশের এলাকার মানুষ। পুরি টুরি এইগুলা বিক্রি করতে আছে, এই ফাঁকে ওর থেকে মোবাইল লয়ে গেছে। রাস্তাতে হাঁটলেও ভয় লাগে। বিল্লাল গ্যাং আতঙ্কে অন্য ছিনতাইকারী চক্র। সম্প্রতি নবোদয় এলাকায় ছিনতাই করতে এসে ধাওয়া খেয়ে পানিতে পড়ে যায় তরুণ গ্যাংয়ের এক সদস্য। পুলিশ বলছে 2020 সাল থেকে সক্রিয় বিল্লাল। চাচার বাসায় থাকার কারণে এলাকায় সে পরিচিতি পায় ভাইস্তা বিল্লাল হিসেবে। 12 মামলার আসামি বিল্লালের নামে বের হয়েছে 6টি ওয়ারেন্ট। 7 বার গ্রেফতার হয়েছেন তিনি। আমার কাকার বন্ধুগুলো থাকতাম বেশি, এই গান সবাই বাইস্তা কয়, নাম করতে হয়েছে। সম্প্রতি শ্যামলী হাউজিং সহ 3টি দুর্ধর্ষ ছিনতায় নাম আসার পর বিল্লালকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। তবে বিল্লালের অন্যতম সহযোগী সাইদ, কোবরা সহ অন্তত 10 জন এখনও অধরা। সহযোগীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্যাংয়ের যে সদস্যরা থাকে, যখন তাদের মূল হোতাকে ধরা হয়, তারা কিন্তু অনেকটা আড়ালে চলে যায়। তো আমরা চেষ্টা করব তার মাধ্যমে তার গ্যাংয়ের অন্যান্য অনুসারী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার। বিল্লালের অনুপস্থিতিতে যাতে অন্য গ্যাং আদাবরে আতঙ্ক তৈরি করতে না পারে, সেদিকেও নজর রাখার দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই যে বিল্লাল গ্যাং নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম, এই বিল্লাল গ্যাং কিভাবে ভাইস্তা বিল্লাল এবং এরপরে কিভাবে সে তার গ্যাং তৈরি করেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, তার দলে যারা কাজ করে তার হয়ে, তাদের নিয়ে কথা বলবো একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। কিশোর গ্যাং ভাইস্তা বিল্লাল, এই যে ভাইস্তা বিল্লাল, এই বিষয়ে তার সাথে পুলিশ কথা বলেছিল, সেই ভিডিওটি আমাদের কাছে এসেছে। সেখানে সে যেটি বলেছে যে সে মূলত মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় 2020 সালে এই এলাকায় আসে এবং সেখানে তার যে ভাতিজা, তার যে চাচা, সেই চাচার কাছে সে এসে উঠে এবং তার চাচা একজন অটো রিক্সা চালক। সেই অটো রিক্সা চালক চাচার কাছে ওঠার পরে এলাকায় সবাই তাকে ভাইস্তা ভাইস্তা ডাকতো। সেই ভাইস্তা থেকেই মূলত সে ভাইস্তা বিল্লাল হয়ে ওঠে এবং পরবর্তীতে যখন সে বিভিন্ন ছিনতাইকারী চক্রে জড়িয়ে যায় এবং আস্তে আস্তে 2020 সালে সে নিজের একটি গ্যাং তৈরি করে এবং সেই গ্যাংয়ে যারা আছে, বিশেষ করে মাওরা রুবেল, এই মাওরা রুবেল আমরা যেদিন প্রতিবেদন তৈরি করি তার 2 দিন পরে তাকে গ্রেফতার করা হয় এবং মাওরা রুবেল যেদিন ভাইস্তা বিল্লাল গ্রেফতার হয় তার 2 দিন পরে মাওরা রুবেল গ্রেফতার হয়। এছাড়াও তার যেই চক্রটি সে মেনটেন করে, সেই চক্রে আরও যারা সদস্য রয়েছে, বিশেষ করে বিগার রুবেল, ইউসুফ, সাইদ, আপন, জয়ন, কোবরা, সাব্বির, এই যে যাদেরকে দেখা যাচ্ছে, এরা যেই পাঠাও কর্মীকে সিসিটিভি ফুটেজ আমরা প্রতিবেদনে যেরকমই দেখালাম, প্রত্যেকেই সেই ছিনতায় অংশগ্রহণ করেছিল। এবং সাইদকে দেখা যাচ্ছে, সাইদ খুবই দুর্ধর্ষ। সে তার শরীরে লোকানো অবস্থায় যেই চাপাতি ছিল সেটি বের করে উপর্যুপরি কোপাতে থাকে। কোবরাকে দেখা গেছে কোপাতে, পাশাপাশি সাব্বির, আপন, তারাও সেখানে ছিল। বিশেষ করে মাওরা রুবেল এবং ভাইস্তা বিল্লাল, এরা 2 জন সবচেয়ে বেশি সেখানে দুর্ধর্ষ ছিল এবং তারা সবচেয়ে বেশি আঘাত করেছে এবং তার কাছে যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো তারা ছিনিয়ে নিয়েছে। এই যে ভাইস্তা বিল্লাল এবং মাওরা রুবেল গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু অন্য যারা রয়েছে এই গ্যাংয়ের সদস্যরা 10 থেকে 15 জন, যাদের নাম আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পেরেছি, তারা তো আছে, এর বাইরেও আরও সদস্য রয়েছে। তারা যেহেতু নতুন করে সেই এলাকায় প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য কিন্তু পুলিশের যেই নজরদারি সেটি বাড়ানোর কথা বলা হয়েছে। তো এই গ্যাংয়ের 2 জন প্রধান চরিত্র গ্রেফতার হলেও এরা কিন্তু এর আগেও গ্রেফতার হয়েছে। বিশেষ করে
তাদের যেই গ্রেফতার হওয়া বের হয়ে আসা আবারও গ্রেফতার হওয়া এই যে এই প্রক্রিয়াটি কিন্তু চলতে থাকে। তো তারা এই ভাইস্তা বিল্লাল কবে থেকে এই গ্যাং শুরু করেছে, কতবার গ্রেফতার হয়েছে, সেটিও আমরা দেখব আরেকটি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে ভাইস্তা বিল্লাল, তার নামে এখন পর্যন্ত 12টি মামলার তথ্য পুলিশ পেয়েছে এবং সেই 12টি মামলায় যেই 12টি মামলার মধ্যে 6টি মামলায় ইতিমধ্যে ওয়ারেন্ট জারি হয়েছে এবং সে এবার নিয়ে 7বার গ্রেফতার হয়েছে। সে এই যে গ্রেফতার হয়, তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সে এতবার এই অল্প বয়সে, তার বয়স 25 বছর, এই 25 বছরে সে 2020 সাল থেকে তার এই কালচার শুরু করে, কিশোর গ্যাং কালচার, এবং সে 2020 সালে দলনেতা হয় এবং এই 6 বছরেই সে মূলত এই 12টি মামলা খেয়েছে। সে প্রতি বছরেই সে 2টি করে মামলা খায় এবং মামলা খাওয়া তার জন্য একেবারে স্বাভাবিক বিষয় হয়ে গেছে এবং সে জামিনে বের হয়ে আসাটাও তার কাছে স্বাভাবিক বিষয় মনে হয়েছে। যেই কারণে এই কথাটি বললাম, কারণ তার কাছে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, সে পুলিশের কাছেই বলেছে যে তার যে গ্রেফতার হওয়ার পরে জেলে থাকার যে ডিউরেশন, সেটি হচ্ছে সর্বোচ্চ 4.5 মাস, সর্বনিম্ন 1.5 মাস, অর্থাৎ সে গ্রেফতার হওয়ার 1.5 মাসের মধ্যেই সে বের হয়ে যায়, বা সর্বোচ্চ তাকে থাকতে হয়েছিল 4.5 মাস। যে কারণে কিন্তু সে আবারও বের হয়ে আসে এবং এসে সে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এবারও সে গ্রেফতারের আগে যেই পাঠকর্মীকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছিল, এরপরে নবোদয় এলাকায় আমরা দেখেছি যে সে শুধুমাত্র যে এলাকার যে যারা জনগণ তাদের জন্যই বিপজ্জনক নয়, তার যে সে যেই জায়গাগুলোতে সে ছিনতাই করে, বিশেষ করে নবোদয় হাউজিং, শ্যামলী হাউজিং, শেখের ট্যাক, এই জায়গাগুলোতে সে যেই জায়গাগুলোতে সে ছিনতাই করে, সেখানে অন্য কোনো গ্যাং যদি এসে ছিনতাইয়ের চেষ্টা করে, তার সাথেও সে সংঘর্ষে লিপ্ত হয়। এবং সম্প্রতি নবোদয়ে আরেক ছিনতাইকারী চক্র তরুণ গ্যাংয়ের সাথে তাদের যেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনা ঘটানোর পরে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং তরুণ গ্যাংয়ের একজন পানিতে পড়ে যায়। পরবর্তীতে সে পানিতে থাকা অবস্থায়, যতক্ষণ পানিতে ছিল ততক্ষণ তার উপরে ইট ছুঁড়ে, এবং যখন সে পানি থেকে উঠে উপরে চলে আসে, তখন সেখানে গিয়েও তাকে চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হসপিটালাইজ করে তারপরে তারা সেখান থেকে সরে আসে। এবং এই যে ভাইস্তা বিল্লাল, তার একটাই কথা, সেই যে এলাকাগুলোতে সে ছিনতাই করবে সেখানে যাতে অন্য কোনো ছিনতাইকারী চক্রও এসে প্রভাব বিস্তার না করতে পারে, সেইভাবেই তারা আসলে তাদের যেই লোকবল আছে তারা সেগুলো সেখানে ছড়িয়ে দেয়। এবং এই ভাইস্তা বিল্লালকে গ্রেফতার করার সময়ও আমরা জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করেছে যে সে আসলে এরকমই ছিনতাই করে, এবং ছিনতাইয়ের পর যেটি করে, তার বাড়ি মানিকগঞ্জে, সেখানে তার পরিবার রয়েছে, সে সেই পরিবারের কাছে চলে যায় এবং কিছুদিন পর যখন পরিস্থিতি ঠান্ডা হয় সে আবারও এলাকায় আসে এবং সে নবীনগর এলাকায় থাকে, কিন্তু সে ছিনতাই করে আদাবর থানা এলাকায়। নবীনগর মূলত মোহাম্মদপুর থানায়, তার বাসা মোহাম্মদপুর থানায়, কিন্তু সে ছিনতাই করে আদাবর থানায়। যে কারণে পুলিশ আদাবরে থাকার কারণে অনেক সময় তাকে যে গ্রেফতারের বিষয়টি, সেটি বেশ অনেক সময় আসলে পুলিশের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে আসে, আদাবর থানা পুলিশ তাকে গ্রেফতার করবে না মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করবে। পরবর্তীতে যেটি দেখা গেছে, সম্প্রতি সে আবারও আদাবরে ছিনতাই করতে আসলে তখন জনতা তাকে ধরে গরম ধুলাই দেয় এবং তার হাত ভেঙে দিয়েছে জনতা, এবং এই অবস্থায় যে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এবং তাকে আবারও আদালতে প্রেরণ করেছে। তো আমরা এই যে আদাবর এবং মোহাম্মদপুরের যে একটি দুর্ধর্ষ ছিনতাইকারী গ্যাং, সেটি নিয়ে কথা বললাম। এবার আমরা একটু আজকের একটি ঘটনা, আজকে একটি ধানমন্ডি থানা পুলিশ একটি ব্রিফিং করেছে, সেখানে তারা বলেছে যে মোহাম্মদপুরের পাশাপাশি ধানমন্ডিতে বাইকে এসে চাপাতি দিয়ে বিভিন্ন রিকশার যাত্রীকে ছিনতাই করে এরকম একটি চক্র তারা গ্রেফতার করতে গিয়ে তাদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, এবং সেটি নিয়ে একটি প্রতিবেদন আমাদের তৈরি করা আছে, সেটি আমরা একটু দেখে আসতে চাই। কয়েকদিন ধরেই ধানমন্ডি সহ আশেপাশের এলাকায় মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে আসছিল একটি চক্র। সোমবার ভোরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় দলবল নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন চক্রের প্রধান আহমেদ পলাশ। পরে পুলিশের অবস্থান টের পেয়ে তাদের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। হামলায় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পুলিশ জানায় তাদের গুলিতে আহত হন পলাশসহ 2 জন। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় 3 জনকে, তাদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের উপস্থিত টের পাওয়ার সাথে সাথে তারা আক্রমণাত্মক হয়ে চাপাতি এবং চাইনিজ স্কোয়াড সহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করতে বাধ্য হয়, এবং আপনারা জানেন যে পুলিশ গুলিবর্ষণের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ঘটনাস্থল থেকে 2 জন শীর্ষ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হই। পলাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। মার্ডার মামলাও কিন্তু তার বিরুদ্ধে আছে। যে আশেপাশে থানাগুলোতে যে ছিনতাই করে হয়েছে, এর আগে ছিনতাইকারীটা ছিনতাই করছে এবং ওইসব মামলা তারা গ্রেফতার হবে। ছিনতাইকারীদের গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু, খেলনা, রিভলভার সহ একাধিক ছিনতাই হওয়া মোবাইল ফোন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
এই যে প্রতিবেদনটি দেখলাম আমরা, এখানে ছিনতাইকারীরা এতটাই দুর্ধর্ষ, এই আহমেদ পলাশ মূলত মোহাম্মদপুর এলাকায় থাকে, কিন্তু ছিনতাই করে সে ধানমন্ডি এলাকায় গিয়ে, এবং সেখানে গিয়ে সে বাইকে ছিনতাই করে মুহূর্তের মধ্যে সটকে পড়ে। এবং এই যে ছিনতাইকারী চক্র, এদের কাছ থেকে যেই ফোনগুলো উদ্ধার করা হয়েছে, সেই জায়গায় এমন একটি ফোন উদ্ধার হয়েছে যেটি কিনা একজন খোদ পুলিশ কর্মকর্তা, তিনি পুলিশ স্টাফ কলেজের একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা, তার ভ্যানিটি ব্যাগ, নারী পুলিশ সদস্য তার ভ্যানিটি ব্যাগ নিয়ে সে রিক্সায় যাচ্ছিল, তখন সেখান থেকে টান দিয়ে নিয়ে চলে যায়, এবং সেই ফোনটিও এই যে এই পুলিশের অভিযান, সেই অভিযানে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তারা আসলে কাউকেই আসলে তোয়াক্কা করে না, তারা যখনই যাকেই একা যেতে দেখে, রিক্সা বা পথ দিয়ে হেঁটে যেতে দেখে ফুটপাত দিয়ে, তাদেরকেই তারা টার্গেট করে এবং অস্ত্রের মুখে চাপাতি দিয়ে কুপিয়ে তাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। এবং সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম এটা আসলে ধানমন্ডির ঘটনা, এবং এরকম ঘটনা তারা বারবার ঘটনার পর ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে যে এই ছিনতাইয়ের যারা জড়িত তার নাম হচ্ছে পলাশ, এবং সে মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে এবং টাউন হল এলাকায়। আজকে ভোরে যখন তারা সেখানে অভিযানে যায়, তখন কিন্তু যাওয়ার পরে তারা আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে। সেই গুলিতে পুলিশের কয়েকজন আহত হয়, এবং পরবর্তীতে পুলিশও পাল্টা গুলি ছড়ে, এবং যে পলাশ সে সহ 2 জন ছিনতাইকারী আহত হয়। এই যে পুলিশের অ্যাকশন, আমরা কিন্তু এটি অনেক দিন পরে এরকম একটি ঘটনা সামনে আসলো। এর আগে আমরা দেখেছি যে পুলিশকে চাপাতি দিয়ে হামলা করা হয়েছে, পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করার সুযোগ পায়নি বা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। মব এতই বেশি ছিল এবং ছিনতাইকারী চক্ররা এতই তৎপর ছিল। আজকে কিন্তু অনেকদিন পরে আমরা দেখলাম যে পুলিশও পাল্টা অ্যাকশনে গেল, এবং ছিনতাইকারী চক্রদের যারা এরকম আসলে পুলিশের উপর হামলা করবে বা দুর্ধর্ষ ছিনতাই করবে, তাদের জন্য একটা মেসেজ পুলিশ দিয়েছে যে আসলে পুলিশও পাল্টা যে অ্যাকশন সেটি তারা নিতে পারে, এবং তারা যেটি বলেছে যে এটি আসলে এভাবে বন্ধ করা যাবে না। তবে অবশ্যই ছিনতাইকারীরা যারাই যেখানে যেভাবেই থাকুক, পুলিশের যে অভিযান চলমান রয়েছে, বিশেষ করে এই যে সম্প্রতি কিছুদিন আগে একটি তালিকা ধরে, সন্ত্রাসীদের তালিকা ধরে ডিএমপির কমিশনার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এলাকায় যারাই চিহ্নিত কিশোর গ্যাং, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী রয়েছে, শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তাদের গ্রেফতারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এটিও সেই অভিযানের অংশ, এবং যারা এই ধরনের অপরাধ জড়িয়ে যাবে তাদেরকে কিন্তু তারা গ্রেফতার করবে, যতই তা পুলিশের উপরে হামলা হোক বা যে কোনোভাবে যে পন্থায় আসলে ছিনতাইকারীরা সামনে হাতে নিক। তো এভাবে বিভিন্ন এলাকায় ছিনতাইকারী যারা গ্যাং রয়েছে, গ্যাং দলনেতা থেকে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে এবং গ্রেফতার করে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। তবে যারা আইন নিয়ে কাজ করে তাদের প্রতিও আসলে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সেই ব্রিফিংয়ে, যে কোনোভাবে যাতে তারা অতি দ্রুত জামিন না পায়, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য যেভাবে কাজ করা যায় সেটি যাতে বজায় থাকে। তাহলে হয়তো বা এর ধরনের ছিনতাইকারীরা দ্রুত গ্রেফতার হয়ে আবারও আইন জামিনে বের হয়ে এসে আবারও ছিনতাই করতে পারবে না। এই দাবিটি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকেও করা হয়েছে, পাশাপাশি জনগণ যারা ভুক্তভোগী তাদের পক্ষ থেকেও বলা হয়েছে। তো সার্বিকভাবে রাজধানীতে ছিনতাই আতঙ্ক চললেও পুলিশের এই ধরনের অভিযানে একের পর এক গ্যাং গ্রেফতার হচ্ছে এবং মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। তবে সেই আতঙ্ক কিন্তু থেকেই যাচ্ছে। পুলিশকে আরও বেশি তৎপর হওয়ার যে দাবি, সেটি কিন্তু জনগণের পক্ষ থেকে করা হচ্ছে। তো আজকে আমরা ছিনতাই নিয়ে কথা বললাম, সামনে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।